আজকে কোরআন শিক্ষার তৃতীয় ক্লাস নেবেন আমাদের মাহমুদ হোসেন। তো জি, শুরু করুন। আরবি অক্ষর যতগুলো আছে, ঠিক আছে, এগুলো মোটামুটি শুদ্ধ হ্যাঁ, উচ্চারণের সাথে শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা যুক্ত বর্ণ শিখবো, ঠিক আছে। মনে করেন বাংলায় আমরা যখন কোনো অক্ষর একা একা ভাবে লিখি তখন কিন্তু একটা চেহারা হ্যাঁ, থাকে। হ্যাঁ, এরপর যখন একটার সঙ্গে একটাকে জি, আমরা জি, মিলাই তখন এর চেহারাটা কিন্তু পাল্টে যায়। তো তেমন আরবি ও এমন, আপনি যদি ওই শুধুমাত্র সাধারণ একা একা যখন অক্ষর যেমন থাকে এইভাবে যদি মুখস্থ করেন, আর অন্য ওর যে আকৃতিগুলো এগুলো যদি মুখস্থ না করেন, তাহলে আপনি ভালো করে পড়তে পারবেন না কোরআন। জি, এই জন্য আর কি সবগুলো অক্ষরে যতগুলো সূরা হতে পারে, যতগুলো চেহারা হতে পারে, সবগুলো এখানে আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ দিয়েছেন। হ্যাঁ, শুরুতে আলিফ আলিফ সাধারণত শব্দের শুরুতে আলিফ আলিফ হ্যাঁ, ওইভাবে আসে না, একদম শুরুতে আসে না, শুরুতে এই হামজাই আসে, ঠিক আছে। হুম, আলিফটা সরাসরি শুরুতে আসে না, শব্দের পরে আসে। যেমন মনে করেন বায়ের সঙ্গে আলিফের যদি আলিফ যুক্ত হয় তো জি, বা উচ্চারণ হয়। আর আলিফটা যেমন দেখবেন কিছু কিছু শব্দ বাংলায় আছে যেগুলো শুরুতে আসে না, যেমন আপনার মনে করেন বাংলায় যে অনেশ্বর, এটা কিন্তু শুরুতে আসে না, হ্যাঁ, সবসময় মাঝেই আসে। এরকম জি, আলিফটা এরকম ভাবে যেগুলোকে আমরা আলিফ বলি আর কি, যার উপরে জবরের পেশ থাকে, ওইগুলো সাধারণত হামজাই হয়। এটা আলিফের জি, পরে যখন কোনো হরকত আসে তখন এটা হামজা হয়ে যায়। যাই হোক, এরপর আলিফ যখন যুক্ত হয় তখন দুটো চিহ্ন দিয়েছে আর কি, এরকম খাড়াই থাকে আর কি যুক্ত হওয়ার সময়। আলিফটা সাধারণত আমরা চিনতে পারবো যখন দেখবো যে খালি একটা, মনে করেন সোজা একটা চিহ্ন আছে শুরুতে, বা মাঝে, শুরুতে হবে না শেষেও আলিফ হবে না, মাঝেই, অর্থাৎ দুটো শব্দের মাঝে আসবে, না হলে আমরা বলে দিই আমাদের প্রথম দুইটি ক্লাস, এর আগে কিন্তু দুটি ক্লাস হয়েছে অলরেডি। এই দুটি ক্লাস আপনারা পাবেন আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। সেখানে প্রথম দুইটি ক্লাস রয়েছে, আপনারা প্রথম দুটি ক্লাস করে আসতে পারেন। হ্যাঁ, কেউ যদি যুক্ত হতে চান, যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, যুক্ত হতে পারেন, সমস্যা নেই। আমরা আলিফ নিয়েই কথা বলছিলাম। আলিফ সরাসরি প্রথমে আলিফ আসে না, আলিফ কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে তার পরে আসে, এবং আলিফ আসার পরে যদি আরো একটা অক্ষর আসে তো সেইটা একটু স্পেস রেখে তারপরে আসে। এখানে উদাহরণ যতটুকু দেওয়া হয়েছে, ভাইয়ের এই মাউসটা এখানে দ্বিতীয় নাম্বার আলিফে। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে বুবু যে চিহ্নটুকু আছে না, ওইটুকু হলো আলিফ। এর আগে যে ব্ল্যাক চিহ্ন আছে, এখানে নতুন কোনো অক্ষর যুক্ত হবে। এখানে এখানে বা, সা, জিম, যে যা হোক যে কোনো অক্ষর যুক্ত হবে, তো আলিফটা সবসময় পরে আসবে, শেষে। দেখেন শুরুতে কিন্তু হ্যাঁ, আলিফ দেওয়া হয়নি, অর্থাৎ শুরুতে আলিফ আসে না। আলিফ একটা শব্দের সাথে যুক্ত হয় এবং দুই নম্বরে যুক্ত হয়, যেরকম আমি অনেশ্বরের কথা বলছিলাম, ওই যে বাংলা লিখতে গেলে বা হ্যাঁ, হ্যাঁ, মটা, ওইটাও কিন্তু শুরুতে আসে না, ব্যাঙের বানান বা বাংলার বানান, ঠিক আছে। এই জি, আলিফটাও এমন একটা অক্ষর যেটা শুরুতে যুক্ত হয় না। এটা হলো একটা অক্ষর শুরুতে, কোনো হরফ, আরবি হরফ বা অক্ষর শুরুতে আসে, তার সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার পরে কোনো অক্ষর যখন আসবে এর আগে একটু স্পেস থাকবে। জি, যে আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, মানে যেটা বললাম? না, না, সমস্যা আর নেই। আপনি তো ধরেন ভাই একটু আপনি তো এই বিষয়ে আপনার একটু ধারণা আছে বলে আমি আপনি এটা এই- এই ইসের মনে করেন এখানে যদি একটু আমি লিখে দিতে পারতাম, ওই মনে করেন এই যে ইসের মতো, ওই যে নোটের মতো, ওই যে নোটে করে হ্যাঁ, না। নোটে মানে এখানে লেখার অপশন নাই, আমি খুঁজে পাচ্ছি না।
আচ্ছা, যাই হোক, সমস্যা নাই জি। এখানে জি। বলতে। তো শেষে আলিফ শুরুতেও আসে না, একদম সরাসরি শেষেও আসে না, এটা তো মাঝে। বোঝা গিয়েছে মনে হয়। জি জি, মাঝে আসে এবং যুক্ত হয়, এবং যুক্ত হয় ঠিকই, কিন্তু এর আলিফের সাথে আবার পরে কোনো অক্ষর যুক্ত হতে পারবে না, একটু স্পেস জি থাকবেই। আলিফটা যুক্ত হবে, শুরুতেও আসবে না, শেষেও আসবে না, মাঝে আসবে, এবং মাঝে এসে সে একটু স্পেস দিবে, একটু ফাঁকা জায়গা থাকবে, এরপরে আরেকটা অক্ষর যুক্ত হবে। জি, এরপরে আমরা বাতে আসি। বা এমন একটা হরফ, তো মনে করেন বা দিয়ে কিন্তু কোরআন শুরু না, জি তো যখন বা শুরুতে আসে, তো যেটা মূল যে বাটা, এটা আমরা ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু এই বায়ের যে তিনটা ফরম আছে, শুরুতে, মাঝে এবং শেষে, এটা আমাদের মনে রাখতে হবে। তো বা যখন শুরুতে আসে, প্রথম বায় আপনি কি করেন? হ্যাঁ, বা যখন প্রথমে আসে তখন একটা দাঁত আসে, ঠিক আছে? হ্যাঁ। এক দাঁতের নিচে একটা নুক্তা থাকলে বা, আর নুক্তা না থাকলে এক দাঁত, ঠিক আছে? 10 টাকা তো আছে তো, দাও না। ঠিক আছে, তো আরবি আরবি অক্ষরে বাটা একটা দাঁতের নিচে একটা নুক্তা থাকে, সেটাই বা, ঠিক আছে? জি এখন আর একটুখানি বলে দিই, আর এই এক দাঁতের উপরে যদি একটা নুক্তা থাকে, মনে করেন যেটা নিচে আছে এটা উপরে যদি থাকে, তাহলে নুন হবে। আর চিহ্ন এমনই থাকবে, শুধু উপরে আর নিচে। অনেকের পোল্টেজে মনে করেন বাকে নুন মাঝে যখন আসে, যখন বাকে নুন বলে ফেলে বা নুনকে বা বলে ফেলে, এরকম হয়ে যায়। জি তো এরপর এরপর বা মাঝে যেমন ভাবে আসে, ঠিক আছে? এটা হলো দুটো শব্দর মাঝে যখন বা আসবে, তখন ওই একটা দাঁত শুধু শেষে নিচে একটা নুক্তা থাকবে, এটাকে আমাদের বা ধরে নিতে হবে। জি এটা হলো বায়ের মাঝের ফর্ম, ঠিক আছে? যদি একটা দাগই থাকে, একটা দাগের নিচে একটা ফুটা আছে, তো এটাকে আমাদের বা ধরে নিতে হবে, ঠিক আছে? বায়ের যেমন ভাবে আমরা শুরুর যেই ফর্মটা, অর্থাৎ প্রথমে যে ফর্মটা আমরা প্রথম দিন পড়েছি, অর্থাৎ দ্বিতীয় দিনে ক্লাসে, এই যে জি এইটা বার মূল ভার্সন, মানে বার চেহারাটা এমন। কিন্তু যখন বা কোন একটা শব্দের মধ্যে কোন একটা ওয়ার্ড বা কোন একটা সেন্টেন্সের ভিতরে থাকবে, তখন চেহারাটা এরকম থাকবে না, ঠিক আছে? তো আচ্ছা, বলেন এখন আপনি বার সমস্যা। শেষের যে ফর্মটা আর কি, যখন শেষে কোন শব্দের শেষে, তখন কোন বাক্যের শেষে বা হ্যাঁ, আসবে, তখন প্রথমে যে চেহারাটা ওটাই থাকবে, কিন্তু মুক্ত থাকবে। হ্যাঁ, এর আগে একটা অক্ষর থাকবে, মানে প্রথমে যে ফর্ম এটা শেষেও একই ফর্ম। আর মা, জি তো মূলত হলো মূল অক্ষরগুলো শুদ্ধ উচ্চারণ করার পরে এই যে চিহ্নগুলো, এটা চেনা লাগবে, এটা এক দুই দিনে হবে না। আপনারা মানে ইমাম শাফি রহমাহুল্লাহ একটা কবিতা সবাই জানবেন, তিনি বলছে, আখি লাং তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, তুমি 6টা জিনিস ছাড়া ইলমকে পাবে না। তো উনি 6টা জিনিস বলেছে। এক নম্বরে যাকাউন ওয়া হিলফুন, মেধা লাগবে এবং ইচ্ছা শক্তি লাগবে, ওয়াজিতিহাদুন এবং চেষ্টা লাগবে, ওয়া বুলগাতুন এবং প্রাপ্তবয়স হওয়া লাগবে, ওয়া সুহবাতু উস্তাদিন, একজন শিক্ষকের সান্নিধ্য লাগবে, এবং লাস্টে উনি 6 নম্বর যে গুণটা বলেছে, ওয়া তুলু জামানিন, অনেক সময় লাগবে। অর্থাৎ এলএম এমন একটা কোনো কিছু না যে আমি এক দুই দিন শিখলাম এরপরে আমি বড় একটা কিছু হয়ে গেলাম, এরকম না, ব্যাপক সময় লাগানো লাগবে। জি, এরপরে তৃতীয় অক্ষরে আসি আমরা। জি ভাই, হ্যাঁ। বাটা তো তিনটা চেয়ার আমরা দেখতেই পারছি আর কি শুরুতে। জি আর এটা হচ্ছে তবে দুটা ফোঁটা থাকবে, দুটা নোক্তা। জি জি
জি জি জি। এখন আমরা তা এবং সা এই দুটো একসঙ্গেই ধরবো, ঠিক আছে? মনে করেন বা তা তা এগুলো লেখা ফর্ম সেম। অধিকাংশ একই, শুধু হুম। কোন সময় একটা গোলতা করেন লাস্ট একদম আলাদা যে গোলতাটা আছে, ফিমেল জেন্ডার আরবিতে চেনার একটা লাস্টে যে তাটা ছিল, এই যে লাস্টে দুইটা গোলতা আছে, এই গোলতা দুইটা হলো আরবি আরবিতে স্ত্রীলিঙ্গ চেনার চিহ্ন। যখন কোন একটা আরবি শব্দে আপনারা এই গোলতা পাবেন, তখন মনে করবেন এইটা পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? আরো একটা জিনিস বলা দরকার যে আমাদের বাংলাদেশে এরকম কিলিপ লিঙ্গ আছে না, মনে করেন স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গের মাঝখানে একটা লিঙ্গ, এরকম কোন লিঙ্গ জি। আরবি ভাষায় পাওয়া যায় না। আরবিতে হয় পুরুষ হবে, না হলে মহিলা হবে। জি। তো তার সম্পর্কে যে কথাটা বলছি, রনক ভাই, এটা আপনি কি রিপিট করতে পারবেন? হ্যাঁ, তার মধ্যে এই যে আমরা শেষে গোলতাটা দিচ্ছি, হ্যাঁ, এটা যদি আসে সাধারণত তাহলে স্ত্রীলিঙ্গ হবে। জি জি জি। মনে করেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম যতগুলো আছে, অধিকাংশ ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা ছিল হলো খাদিজাতু, ঠিক আছে? গোলতা ছিল। হ্যাঁ। এখানে আমরা থেমেছি বলে গোলতায় যখন থামা হয়, তাহলে গোলতাটা হা হয়ে যায়, ঠিক আছে? বড় হা হয়ে যায়। তো আচ্ছা। খাদিজাতু থেমেছি বলে কি হয়ে গেছে খাদিজা। এরপরে ফাতেমাতু, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। ফাতেমাতু যখন থামবে তখন কি হয়ে যাবে ফাতেমা। তো এগুলো সব স্ত্রীলিঙ্গের চিহ্ন বা নিদর্শন, আচ্ছা। ঠিক আছে? জি। এখন আমরা এক দাঁত মনে করেন বা তা এবং সা, যখন এক দাঁতের উপরে দুই নুক্তা থাকবে, এক দাঁত, এই সবগুলো কিন্তু এক দাঁত, ঠিক আছে? এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা, আর নুক্তা যখন থাকবে না তখন সেটা আবার এক দাঁত হয়ে যাবে। এক হ্যাঁ। দাঁতের নিচে দুই নুক্তা তার ক্ষেত্রে হ্যাঁ। বা তা 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 এবং সার একসঙ্গে আলোচনা করছিলাম। হ্যাঁ। তো যদি একটা দাঁত থাকে, এই যে দেখছেন না একটা দাঁতের মতো যে চিহ্নটা, ওর উপরে যদি মনে করেন আমাদের আপনি অক্ষরের যে মূল চেহারাটা, প্রথম যে চেহারাটা আমরা চিনেছি, এটা হলো মূল চেহারা, এটা আমরা একদম ভুলে যাই, এটা আমার দরকার নেই চেনার। আমরা যদি শব্দের ভিতরে এই অক্ষরটা না চিনতে পারি, তো মূল চিনে আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? তো যদি জি। এক দাঁতের উপরে আমরা দুটো দুটো নুক্তা পাই, একটা দাঁতের উপরে দুইটা নুক্তা, তাহলে এটা তা হবে, ঠিক আছে? আর যদি তিনটা নুক্তা পাই তাহলে এটা ফা হবে, ঠিক আছে? ওয়াইফাই শুধু ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে। আচ্ছা। যাই হোক, আমার আমার জামাতেরও বাকি আছে আর 6 মিনিট, 8টায় জামাতের। আপনি তো মনে করেন শুদ্ধ উচ্চারণে শিখে গেছেন, আপনি কি এগুলো কন্টিনিউ করে দিতে পারবেন সবাইকে? অক্ষর চিনার যে নিদর্শন, আচ্ছা। এগুলো তো আর আপনারা সহি লাগতেছে না, ঠিক আছে? এটা আপনি কন্টিনিউ করে আমি দিতে একবার পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একবার ধরে আপনি শুনে দেখেন, মানে যেগুলো একটু কঠিন উচ্চারণ। হ্যাঁ। সা। ঠিক আছে। জি জি জি। সা। হ্যাঁ স্যার, তাহলে এই টেনে যে বলবেন সবগুলো। তা হ্যাঁ, হ্যাঁ, এরা হ্যাঁ, হলো শুরুর সা, ঠিক আছে? হ্যাঁ। আর এটা যখন মধ্যের শুরুতে আর সা এটা শেষ। আসবে তার এই শেপ থাকবে হ্যাঁ, শেষে, আর মাঝেরটা হলো একটা তিনটা নুক্তাই থাকবে সাধারণত। হ্যাঁ, আপনি হ্যাঁ। আলিফ বাদে সবগুলোকে টেনে টেনে বলবেন। আচ্ছা। আর শুদ্ধ উচ্চারণের ক্লাস আমাদের দেওয়া আছে, ওটা বলে দেবো যে আপনারা সেটা দেখে শিখে নিতে পারেন। হ্যাঁ, সমস্যা নাই। জি যদি জি। আমার ভুল টুল কিন্তু হয়। বাংলা উচ্চারণটা আপনি ক্লাসে অন করবেন না, ঠিক আছে? আজকে আপনি শেষ করবেন কিন্তু এই যে মনে আচ্ছা। করেন এই যে যুক্ত বর্ণগুলো, এগুলো আজকে শেষ করবেন। হ্যাঁ।
জি ঠিক আছে, আমরা কালকে থেকেই আপনার ওই হারাকাত অর্থাৎ জবরদের পেশের মাস বা অনুশীলন শুরু করবে ইনশাআল্লাহ। জি আপনার ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ উচ্চারণ ভঙ্গি অক্ষরের যে উচ্চারণ এগুলো কিন্তু মেন, ঠিক আছে। জি জি। তো এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা শেপে চলে আইছি একটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কিন্তু বিদায় নিলাম, আমার জামাতের টাইম হয়ে গেছে, আপনি এটা কিন্তু শেষ করে তাই কি করবেন ভাই। জামাত অবশ্য 8-26 আচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আলিফ। হ্যাঁ, এটা সাধারণত শব্দের শুরুতে আসবে না, যুক্ত হয়ে আসবে এবং এটা মাঝে আপনার এই যে এভাবে আসবে এটা, এবং শেষে প্রায় এভাবে আসবে। হ্যাঁ, তারপর আপনার যে বর্ণটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে একটি দাগ, এর নিচে একটি নোক্তা থাকবে, এটা হচ্ছে বা। হ্যাঁ, আর এ বা যদি মাঝে থাকে এরকম আসবে, মানে শেষে থাকলে এভাবে আসবে। হ্যাঁ, আমাদের এক বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রথমে যেগুলো আমরা মেইন চিহ্ন, হ্যাঁ, এগুলা মানে চিহ্নের কোনো প্রয়োজন নাই বলতে গেলে। হ্যাঁ, জাস্ট যেহেতু কোরআনের ভিতরে এভাবে আসবে, সুতরাং আমাদের এগুলোকেই চিনতে হবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে বা, হ্যাঁ, তারপরেরটা তা, এবং তারপরেরটা সা। হ্যাঁ, এই তিনটা কিন্তু সেম। দেখুন, তোমাকে বলতে হবে না, আমি বলছি এটা সেম। হ্যাঁ, তবে তা, এটার ক্ষেত্রে যদি এই যে গোলতা আছে মাঝে মধ্যে এভাবে, তো এটা মূলত মাহমুদুল ভাই যিনি যেভাবে বললেন আর কি, এটা সাধারণত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আসবে আরবিতে। হ্যাঁ, তাছাড়া তেমন এটা ব্যবহার হয় না, খুবই কম। হ্যাঁ, যেমন মুসলিমা যে শব্দগুলো আছে না, সেখানে এগুলো ব্যবহার হয়। তারপরে এই সা, হুম, তো এটাও সেম, বা তা এবং সা। বা তা সা, মানে সা। শুদ্ধ উচ্চারণের ক্লাসটা আমাদের গতকাল হয়ে গিয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, আর এখানেও কিছুক্ষণ পর আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা হচ্ছে জিম। জিম, হ্যাঁ, যে জিম, এটা চিহ্নটা খেয়াল করুন। হ্যাঁ, এই চিহ্নটা দেখতে অনেকটা আপনার কি বলবো, মানে দেখতেই পাচ্ছেন আপনারা, মানে এই যে এই অংশটুকু আসবে, মানে এই যে কালো অংশটুকু আছে না, এই কালো অংশতে অন্য একটা বর্ণ যুক্ত হয়ে আসবে। আর শুরুতে আসলে এই অংশটুকু আসবে শুধু। তো এটার এখানেও তিনটা বর্ণ আমি একসাথে করে দিই। এটা হচ্ছে জিম, তারপর একটা হচ্ছে হা, এবং তারপর একটা খ। তো এই জিম, হা এবং এই খ, এই তিনটা সেম। হুম, তবে জিমের নিচে একটা নোক্তা আসবে, আর হা কোনো নোক্তা আসবে না, আর খ এর উপরে একটি নোক্তা আসবে। হুম, তো এটা হচ্ছে শুরুর, মানে শুরুর প্যাটার্নটা এরকম আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। শুরুর প্যাটার্নটা হবে এরকম। হ্যাঁ, মাঝের প্যাটার্নটা আপনারা খেয়াল করুন, এভাবে মাঝে আসবে। এবং নিচে এক ফোঁটা থাকলে জিম, মানে নোক্তা না থাকলে হা, আর উপরে এক নোক্তা থাকলে খ। জি, আশা করছি বিষয়টা ক্লিয়ার। যদি নিচে এক ফোঁটা থাকে তাহলে সেটা হবে জিম, যদি কোনো নোক্তা না থাকে তাহলে হবে হা, আর যদি নোক্তা উপরে একটা থাকে তাহলে সেটা হবে খ। হুম, যাক, আমার উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা আমি জানি না, তারপরেও আমাদের গতকালের ক্লাসে যতটুকু শিখেছি আর কি আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। আশা করছি হরফগুলো আপনারা চিনতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। হুম, তো এই যে কালো অংশগুলো আছে না, এই যে এখানে কালো অংশ, এখানে কালো অংশ, এগুলোতে আলাদা অন্য হরফ যুক্ত হয়ে আসবে। তো আমাদের মাঝেরটা দেখে চিনতে হবে যে এটা হচ্ছে হা, উপরে একটা থাকলে খ, আর নিচে একটা থাকলে সেটা হবে জিম। হুম, তো এরপর যে হরফটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের এখানে আজান দিচ্ছে, যাই হোক। হ্যাঁ, তো এটা হচ্ছে দাল।
এই যে হরফটা দাল, হ্যাঁ, এটা স্বাভাবিক উচ্চারণ দাল, দাল। তো এই দালের এই যে এটা যদি মাঝে থাকে তাহলে এভাবে থাকবে, খেয়াল করতে হবে এই বিষয়টা। হ্যাঁ, এই দাল এবং তারপরটা হচ্ছে লাল, এটা অনেকটা নরম করে উচ্চারণ হবে লাল। এটা হবে উপরে এক ফোঁটা, উপরে এক নোক্তা, উপরে এক নোক্তা থাকলে হবে লাল। হুম, আর এই দুটা কিন্তু সেম, এই দাল এবং এই লাল, এই দুটা সেম, কিন্তু লালের উপরে থাকবে একটা নোক্তা আর দাল এর উপরে কোনো নোক্তা থাকবে না। তাহলে এটা হচ্ছে এই যে এটা, আপনারা দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, যদি স্ক্রিন বড় করতে হয় আর একটু বড় করে দিচ্ছি, এবারে আশা করছি অনেক বড় করে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দাল আর এটা হচ্ছে লাল, লাল, লাল। হ্যাঁ, লাল। হুম, এগুলোকে টেনে টেনে পড়তে হবে প্রথমে, সাধারণভাবে পড়লে। হ্যাঁ, আর হরকত যখন চলে আসবে তখন দা মানে স্বাভাবিক হয়ে যাবে। এটা হচ্ছে উপরে এক নোক্তা। এই প্যাটার্নটা আশা করছি আপনারা খেয়াল রাখবেন ভালোভাবে। হ্যাঁ, মানে এই অক্ষরগুলো চিনতে হবে। শুরুতে আসলে এভাবে, মাঝে আসলে এভাবে। এটা অনেকটা একই রকম। দেখুন, শুরু এবং মাঝ এবং শেষ অনেকটা একই রকম, প্রায় কাছাকাছি আছে। হ্যাঁ, এরপরে যে হরফটি রয়েছে সেটা হচ্ছে র। এটাও শুরু, মাঝে এবং শেষ। এবং এই হরফটা যেটা আমাদের এই যার উচ্চারণ হচ্ছে জাই। হুম, জাই, এর উচ্চারণটা হচ্ছে জাই। হুম, অনেকটা বাংলাদেশে উচ্চারণ সাধারণত করে ঝা, যা, এরকম। তবে ঝা অনেকে বলে। হ্যাঁ, তবে এটা উচ্চারণ মূলত জাই। হুম, আমাদের ক্লাস নাম্বার 2টা আপনারা দেখবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে, উচ্চারণগুলো। তো এটাও সেম, র আছে না, র এর উপর যদি একটা নোক্তা চলে আসে তাহলে সেটা জাই হয়ে যাবে। হ্যাঁ, মানে এই চিহ্নটার উপরে যদি একটা নোক্তা চলে আসে তাহলে সেটা হবে জাই। হ্যাঁ, দুটার প্যাটার্ন সেম, আশা করছি বিষয়টা খেয়াল রাখবেন। হ্যাঁ, এরপরে আরো আরো দুটো হরফ আছে যে দুটা দেখতে একই। হ্যাঁ, তিন দাঁতের উপর তিন নোক্তা হলে শিন, আর নোক্তা না হলে সিন। হুম, আচ্ছা, এই হরফ দুটোর উচ্চারণ আমার ছোট ভাই ভালো পারে, তো সেটা বলো। আচ্ছা, এটা কি বলতো? হচ্ছে সিন, আর এটা? শিন। হ্যাঁ, এই যে এখানে আপনারা তিনটি দাঁত খেয়াল করবে, যে একটি দাঁত, দুটি দাঁত, তিনটি দাঁত। তিনটি দাঁত যদি এভাবে খালি খালি আসে তাহলে সেটা হবে সিন, আর তিনটি দাঁতের উপর যদি তিন নোক্তা আসে তাহলে সেটা হবে শিন। হ্যাঁ, সিন আর শিন। এই উচ্চারণটা আমার কিছুটা প্রবলেম হয়। হ্যাঁ, আশা করছি এই, আর শেষে দেখুন, শেষে শেষে কিন্তু পুরোটাই চলে এসেছে। হ্যাঁ, এই তিনটি দাঁত সাথে এই যে লেজটাও আসবে শেষে, আর মাঝে শুধু তিনটি দাঁত, শুরুতেও তিনটি দাঁত। হ্যাঁ, তো এই তিনটি দাঁত দেখে আমাদের চিনতে হবে। হ্যাঁ, তিন দাঁতের উপর তিন নোক্তা হলে শিন, আর নোক্তা না হলে হবে সিন। সিন আর শিন, সিন, শিন, সিন, শিন। হুম, এই উচ্চারণটা আমার প্রবলেম হয়, আপনারা গতকালের ক্লাসটি দেখে নিবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তারপরে আরো দুইটি হরফে আসবো আমরা। এই দুটি হরফ অনেকটা কঠিন হরফ। হ্যাঁ, চিহ্নগুলো আপনারা খেয়াল করুন, এই যে এভাবে আসবে। হ্যাঁ, দুটাই সেম। একটা হচ্ছে ফদ এবং আরেকটা বদ, বদ। হুম, যাক, এই হরফটি নিয়ে অনেক ঝামেলা আছে। কেউ কেউ লদ বলে, অনেকে দ, মানে দাল এবং মানে কি বলবো, দাই। দাল, দাল এবং এই জ আছে না, দাল এবং ল এর কাছাকাছি এই উচ্চারণটা হবে। মূলত এটা উচ্চারণ দদ। হ্যাঁ, গতকালের ক্লাসটা আপনারা দেখবেন। হ্যাঁ, বারবার বলছি, গতকালের ক্লাসটা দেখবেন, তাহলে আপনার উচ্চারণটা একদম ক্লিয়ার হবে। আজকের ক্লাস শুধু এই হরফ চিহ্না, মানে হরফগুলো চিহ্নিত করার জন্য। তো শুরুতে আসলে এভাবে আসবে, আর উপরে একটি নোক্তা হলে, এটা মূলত আপনার খেয়াল করছেন, এটা এভাবে হবে। একটি নোক্তা হলে বদ, আর নোক্তা না হলে ফদ। এই ফদ, এটা মোটা হরফ। আর
এই সদের যদি উপরে জবর আছে তাহলে উচ্চারণ কিন্তু আকার হবে না। আবার র এর উপরে যদি জবর আছে সেটার উচ্চারণ আকার হবে না। হ্যাঁ, ওই রই হবে। খ এর উপর মানে কয়েকটি হরফ আছে, খ এর উপর আসলেও জবর আসলেও সেটার উচ্চারণে আকার হবে না। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে ফদ এবং বদ, এই দুটি হরফ আপনারা ভালোভাবে উচ্চারণ শিখে নেবেন। আর এই হরফগুলো মানে আমি জাস্ট এই চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি। মাঝে আসলে এভাবে আসবে, শুরুতে আসলে এভাবে আসবে, আর শেষে আসলে এভাবে আসবে। আর এই যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে অন্য হরফ যুক্ত থাকবে এগুলোর সাথে। হ্যাঁ, তো এরপরে যেটা আছে আরো দুটি হরফ একসাথে দেখাবো। এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে র। র, হ্যাঁ, ত র, ত আর র, ত র। এই র এর ত, র, এই যে র, হ্যাঁ, এই ত এর উপরে যদি একটি নোক্তা চলে আসে সেটা হয়ে যাবে র। হ্যাঁ, আর এই চিহ্ন 3 জায়গায় সেম থাকবে, প্রায় একই রকম থাকবে, চিনতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর উপরের যে দুটি হরফ বললাম এটা হচ্ছে ফদ, আর এটা বদ। হ্যাঁ, এটা হচ্ছে ত, র। উচ্চারণের জন্য আপনারা গতকালের ক্লাসটি দেখবেন, আজকে শুধু হরফ গুলো মানে চিহ্নিতকরণের জন্য ক্লাস। হ্যাঁ, তো এটা হচ্ছে শুরুতে, মাঝে এবং শেষে একই রকম থাকবে, কোনো পরিবর্তন নাই। খেয়াল করছেন আপনারা? তো এরপরে আমরা যাচ্ছি, এরপরেও দুটি হরফ সেম। এটা হচ্ছে আইন, আর এটা হচ্ছে গইন। হ্যাঁ, আইন, গইন। আর আইনের এই মাঝে এভাবে থাকবে, দেখুন, খেয়াল করুন। হ্যাঁ, এরকম কিন্তু আরো দুটি হরফ আসবে, তবে এই মাঝখানে ফাঁকা থাকবে। মাঝখানে যদি ফাঁকা থাকে তো সেটা আপনার হবে ফা এবং কফ। হ্যাঁ, আর এটা মাঝখানে মানে এরকমই থাকবে কিছুটা, তবে এটা মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে আইন, আর এটা হচ্ছে গইন। হ্যাঁ, আইন, গইন। উচ্চারণের জন্য আপনারা গতকালের ক্লাসটি দেখবেন, বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, তো এই হরফ শুরুতে আসলে এইভাবে আসবে। এটা অনেকটা হামজার মতন দেখতে অনেকে মনে করবে, কিন্তু আসলে এটা হামজা না, এটা হচ্ছে আইন। হ্যাঁ, আর হামজা সাধারণত আলিফের উপর কিছু আসলে সেটা চলে আসে। হ্যাঁ, গতকালের ক্লাসটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন বিষয়টা। আর শেষে আসলে এভাবে আসবে। আইন, গইন, এবং উপরে এই যে আইন এর এর উপরে যদি একটি নোক্তা আসে তাহলে সেটা হয়ে যাবে গইন। হ্যাঁ, তো আশা করছি আপনারা এই হরফ চিনতে পারবেন, এই দুটি। এরপরে দুটি হরফ আমরা একসাথে শিখবো। হ্যাঁ, সেটা হচ্ছে তো এখানে আরো দুটি হরফ আছে, এটা হচ্ছে ফা আর এটা হচ্ছে কফ। ফা আর কফ দুটাই একই, সেম। হুম, তো এই যে আপনারা স্ক্রিনে যে হরফ দুটি দেখতে পাচ্ছেন, এটা এই যে আমি যে একটা বললাম, হ্যাঁ, এই যে এরকমই আসবে। এই যে দেখুন, এই যে এই দুটি দেখুন, দেখতে অনেকটা সেম না? অনেকটা কিন্তু সেম, কিন্তু এটা হচ্ছে আইন, এটা হচ্ছে গইন, যেহেতু উপরে এক নোক্তা, আর নোক্তা না থাকলে আইন। হ্যাঁ, আর এরকমই, তবে মাঝখানে ফাঁকা থাকবে, আর উপরে নোক্তা হবে, এক নোক্তা, তাহলে সেটা হবে ফা। ফা, হুম, ফা। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেম ফা এর মতোই, শুধু উপরে দুইটি নোক্তা হবে। ফা এর মতোই উপরে দুটি নোক্তা, শুরুতে থাকলে এভাবে, মাঝে থাকলে এভাবে, শেষে থাকলে এভাবে। হ্যাঁ, আর ফা এর মতো এটা হচ্ছে কফ। কফ, কফ। উচ্চারণের জন্য আপনারা গতকালের ক্লাসটি দেখে নেবেন, ক্লাস নাম্বার 2। হ্যাঁ, আশা করছি এই দুটি হরফ চিন্তা আপনাদের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ফা,
আর এটা হচ্ছে কফ। শুরুতে থাকলে এভাবে, মাঝে থাকলে এভাবে, শেষে থাকলে এভাবে আসবে। হুম, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এরপর যেটা আছে এই যে এইটা হচ্ছে মূল। হ্যাঁ, এই যে কাফ, হ্যাঁ, এই যে কাফ আছে না, এই কাফের মাঝের যে এসটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝের এসটা কে যদি জুম করেন বা তাহলে কিন্তু এই যে এটা, এটা হচ্ছে কাফ। হুম, কফ, কফ আর কাফ দুটি কিন্তু আলাদা। হ্যাঁ, এখন কফ এ জবর যদি দেন, কফ এ জবর, কিন্তু কা হবে না, ওটা কই হবে। কিন্তু যদি কাফে আবার জবর দেওয়া যায় সেটা হবে কা। একটা উদাহরণ দিই, কফ দিয়ে আছে আপনার কলব, কলব। হ্যাঁ, কলব মানে হচ্ছে আপনার অন্তর। আর হৃদয়। কালব, হ্যাঁ, এই যে কালব যদি দেন কাফ, কালব, কালব মানে হচ্ছে কুত্তা। তাহলে যদি আপনি কফের উপরে কা উচ্চারণ করিয়ে এভাবে বলেন, যদি কালব বলেন তাহলে সেটা হয়ে যাবে কুত্তা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মূলত সেটা হবে কলব। হ্যাঁ, কফ আর কাফ। তাই এই উচ্চারণে অনেকে আছে যে কফের উপর জবর দিয়ে আকার পড়ে। তো আশা করছি বিষয়টা খেয়াল রাখবেন। বেশ কয়েকটি হরফ সেটা আমাদের মাহমুদুল হাসান ভাই আগামী কালের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিবেন কোন কোন হরফে জবর আসলে আকার হবে না। তো এই কফ আর এটা হচ্ছে কাফ। কাফ। কাফের এই যে মাঝের এসটা খেয়াল রাখবেন তাহলে হবে। হ্যাঁ, এই মাঝের এসটা আসবে শুরুতে, এই যে এস এর মতো, কিছুটা এস এর মতো, ইংলিশ অক্ষর এস এর মতো মাঝে আসলে এস এর মতো আসবে, এটা হচ্ছে কাফ। হুম, আর এর পরেরটা হচ্ছে লাম। এই যে লাম, এটা হচ্ছে লাম, খেয়াল করেছেন, এটা লাম। এটা অনেকটা আলিফ আর লামে অনেকে গুলিয়ে ফেলবে বিষয়টা। হ্যাঁ, তো আলিফে শুধু এই যে এভাবে একদিকে থাকবে, উপরে আপনারা খেয়াল করেছেন আলিফ শুধু এদিকে থাকবে এই যে এভাবে। আর যদি দুদিকে থাকে তাহলে সেটা হয়ে যাবে লাম। আর এই যে লামের তো মূল অক্ষর এটা শেষে আসবে, শুরুতে পাবে আর শেষে পাবে, এটা হচ্ছে লাম। হ্যাঁ, এটা কাফ। এই যে এবার এই অক্ষরটা অনেকে যাই হোক চিনতে ভুল করে। এটা হচ্ছে মিম। মিম শুরুতে, মাঝে এবং শেষে। হ্যাঁ, শুরুতে এভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। মিম, মিম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নুন, বা এর মতোই সেম। বা যেটা আছে না, বা, বা ওই বা এর মতোই সেম, তবে বা এর থাকে নিচে, নিচে ফোঁটা থাকে, নিচে মানে নোক্তা থাকে। আর নুনে উপরে নোক্তা। খেয়াল করেছেন কি, নুনে কিন্তু উপরে নোক্তা। নুন আর বা দেখতে একই রকম, কিন্তু নুনে উপরে নোক্তা থাকবে, বায়ে নিচে নোক্তা থাকবে। হ্যাঁ, নুন, বা, তা, সা, ইয়া এগুলো দেখতে একই, শুধু উপর এবং নিচে নোক্তার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নুন। এই নুনের উপরে এক নোক্তা, মানে এক নোক্তা থাকলে এটা নুন, নিচে থাকলে বা, উপরে দুই নোক্তা থাকলে তা, উপরে তিন নোক্তা থাকলে রা, সা, সা। হ্যাঁ, আর নিচে দুই নোক্তা থাকলে ইয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে নুন, এটা হচ্ছে মিম। মিম, এই মিমটা খেয়াল রাখবেন, অনেকে চিনতে পারে না। হুম, তো এরপরে হা, হা যেটা বড় হা। হুম, এই হা মূলত আপনার বিভিন্ন ভাবে আসে, যে এই যে এইভাবে আসবে, হ্যাঁ, আবার এইভাবে আসবে, আবার শেষে এইভাবে আসবে, কোনো কোনো সময় এভাবেও আসবে। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে আসে, এটা খেয়াল রাখতে হবে। তারপর একটা ওয়াও, ওয়াও, ওয়াও এর শুরু, মধ্যে এবং শেষে একই, সেম। হ্যাঁ, এই জাস্ট এভাবে এক চিহ্নটা, ওয়াও, হা, ওয়াও। তারপর একটা ইয়া, ইয়া, এই যে দেখুন বা এর মতোই। হ্যাঁ, বা এর নিচে একটি ফোঁটা থাকে, আর ইয়া এর নিচে দুইটি নোক্তা। তাহলে নিচে দুইটি নোক্তা থাকলে ইয়া, আর নিচে একটি নোক্তা থাকলে বা, উপরে একটি নোক্তা থাকলে, এই চিহ্নর উপরে একটি নোক্তা থাকলে, উপরে একটি নোক্তা নোক্তা থাকলে হবে, উপরে যদি থাকে তাহলে হবে নুন।
হ্যাঁ, আর উপরে যদি 2 নোক্তা থাকে তাহলে হবে তা, উপরে 3 নোক্তা থাকলে হবে সা, সা, সা। হুম, তা আশা করছি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো যাই হোক, একজনই দেখছেন লাইভ আপাতত। তো আশা করছি আপনারা এই মানে চিহ্নগুলা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট এবার আরো একবার রিপিট করে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, 8:16 বেজে গিয়েছে, একদম শেষ থেকে শুরুতে যাব। হ্যাঁ, তো এটা হচ্ছে, দেখুন আপনারা এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা ভালোভাবে খেয়াল করুন, এই চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে ইয়া, ইয়া। তারপর একটা ওয়াও, ওয়াও, ওয়াও। ইয়া, ইয়া, ইয়া। ওয়াও, ওয়াও, ওয়াও। হুম, হা, 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 হা। নুন, নুন, নুন। মিম, মিম, মিম। লাম, লাম, লাম। কাফ, কাফ, কাফ। কফ, কফ, কফ। ফা, ফা, ফা। গইন, গইন, গইন। আইন, আইন, আইন। ল, ল, ল। ত, ত, ত। ضاد، 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 ضاد. صاد، صاد، صاد. شين، شين، شين. سين، سين، سين. زاي، زاي، زاي. را، را، را. ذال، 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 ذال. ذال، 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 ذال, ذال, ذال। এটা অনেকটা নরম করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, ذال, ذال, ذال। দাল, দাল, দাল। হ, হ, হ। এর উচ্চারণটা অনেকটা আমাদের বাংলা খ আছে না, সেরকমই। আর এটা হচ্ছে হা, 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 হা। হুম, নরম করে হা, 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 হা। আর এটা হচ্ছে জিম, জিম, জিম। সা, 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 সা। তা, তা, তা।
গোল তা, এটাও গোল তা। হ্যাঁ, এই গোল তাটা যদি এভাবে খালি থেকে যায় তাহলে সেটা আবার হা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা আছে বা, 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 আলিফ, আলিফ, আলিফ। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার একদম। আপনাদের নিকট যদি ক্লিয়ার হয়ে থাকে কেউ একজন কমেন্ট করবেন। যারা দেখছেন কেউ একজন কমেন্ট করবেন যে আপনাদের এই হরফগুলো চিনতে কোনো প্রবলেম হবে কি হবে না। কারণ আমাদের ভাই তিনি আগামীকাল মানে হরকতের ক্লাস নিবেন। হ্যাঁ? তো যেকোনো একজন যদি কমেন্ট করতেন যদি আজকে ক্লিয়ার হয়ে থাকে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। আর গতকালের ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আপলোড দেওয়া হবে। সেটা আপনারা দেখবেন উচ্চারণটা ক্লিয়ার করার জন্য। তো আজকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ? আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে এখানে লাইভে আমরা এই ক্লাসটা আমরা লাইভে করব। হ্যাঁ? এই আরবি কোরআন শিক্ষার। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।